প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, আরও গভীর হচ্ছে রাশিয়া, ইরান, চীন, উত্তর কোরিয়ার সম্পর্ক। এরপরেই জানাবো, এবার পথ হারিয়ে ফেলছেন নেতানিয়াহু। এদিকে মিশর ও জর্ডানকে দখল করতে চায় ইসরায়েল। জানাবো, পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া ও বেলারুশ। এবং সর্বশেষ জানাবো, শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম রকেট ফোর্স গঠন করল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও জানিয়ে দিন কে কোন স্থান থেকে এই সংবাদটি শুনছেন অথবা দেখছেন। আরও গভীর হচ্ছে রাশিয়া, ইরান, চীন, উত্তর কোরিয়ার সম্পর্ক। রাশিয়া, ইরান, চীন ও উত্তর কোরিয়া তাদের কৌশলগত জোট আরও মজবুত করছে। ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক 12 দিনের সংঘাতের পর এই জোট দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমাদের এমন ধারণা নচ্ছাদ করে দিয়েছে তাদের সাম্প্রতিক কার্যক্রম। ন্যাশনাল সিকিউরিটি জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জোটের সহযোগিতা এখন সামরিক প্রযুক্তি ও মহাকাশ খাত পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি তেহরান রাশিয়ার সুজ রকেটের মাধ্যমে একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে। 2022 সালের কাজাখস্তান থেকে পরিচালিত খায়াম মিশনের ধারাবাহিকতায় এটি উৎক্ষেপণ করা হয়। উন্নত অস্ত্র ও প্রযুক্তি বিনিময় বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা ইঞ্জিন ব্যবহার করে রাশিয়া গার্বিয়া A1 আক্রমণাত্মক ড্রোন তৈরি করছে। অন্যদিকে ইরান চীনের কাছ থেকে স্টেলথ যুদ্ধ বিমান ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের চেষ্টা করছে। কূটনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও সম্পর্ক বাড়ছে। রাশিয়া উত্তর কোরিয়ার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে এবং ইরান তার পারমাণবিক কর্মসূচিতে মস্কো ও বেইজিং এর সমর্থন চাইছে। ন্যাশনাল সিকিউরিটি জার্নাল সতর্ক করে বলেছে, পশ্চিমা দেশগুলো যেন এই সমন্বয়কে অবহেলা না করে, কারণ এই জোট ড্রোন, মহাকাশ কর্মসূচি ও সামরিক উদ্যোগে এমন গতিতে এগোচ্ছে যা আন্তর্জাতিক মানদণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে। পথ হারিয়ে ফেলছেন নেতানিয়াহু। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুসকন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন এবং গাজায় যুদ্ধ চালিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছেন। এএফপিকে দেওয়া মন্তব্যে লুসকন বলেন, গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরো বলেন, ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তার দাবি, এটি যুদ্ধ শেষ করার সেরা উপায়। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলা শুরুর পর এই যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। এদিকে নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারা অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, নিউজিল্যান্ডের জন্য প্রশ্ন হলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেব কিনা তা নয়, বরং কবে দেব সেটাই মূল বিষয়। তিনি জানান, সেপ্টেম্বরে মন্ত্রিসভা এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে। এবার মিশর ও জর্ডানকে দখল করতে চায় ইসরায়েল। মিশর ও জর্ডানের একাংশকে নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ড সহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করার ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা যায়, এই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি বৃহত্তর ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে অত্যন্ত সংযুক্ত। এই দৃষ্টিভঙ্গির আওতায় বর্তমান ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন, জর্ডান ও মিশরের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সাক্ষাৎকার গ্রহণকারী শ্যারন গাল, যিনি একসময় ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ডানপন্থী সদস্য ছিলেন, তিনি নেতানিয়াহুকে একটি তাবিজ উপহার দিয়েছে। এই তাবিজে প্রতিশ্রুত ভূমির মানচিত্র তথা বৃহত্তর ইসরায়েলের চিত্র আঁকা ছিল। এ নিয়ে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয় তিনি এ ধারণার সঙ্গে সংযুক্ত কিনা। জবাবে তিনি বলেন, অনেক বেশি। তিনি আরো বলেন, আপনি যদি
জিজ্ঞাসা করেন ঐতিহাসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমার মধ্যে কোনো মিশন আছে কিনা, তবে তার উত্তর হলো হ্যাঁ। মূলত 2023 সালে গাজায় হামলা ও লেবাননে ইসরায়েলের অভিযান পর থেকে বৃহত্তর ইসরায়েলের ধারণাটি আবারও সামনে এসেছে। এর একটি কারণ হলো গাজায় স্থল অভিযানের সময় কিছু ন্যাশনাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছিল কিছু ইসরায়েলি সৈন্য তাদের ইউনিফর্মের বৃহত্তর ইসরায়েল মানচিত্র যুক্ত ব্যাজ পরেছিল। আরব দেশগুলো সোশ্যাল মিডিয়া ইউজাররা এ বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে, কারণ দ্য প্রমিসড ল্যান্ড এর মানচিত্রে জর্ডান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক ও মিশরের অংশ অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের অনেক ইহুদি, বিশেষ করে উগ্র ইহুদিবাদীরা এই অঞ্চলটিকে এরিটজ ইসরায়েল বা ইসরায়েলের পবিত্র ভূমি বলে মনে করেন, যা কিনা ইসরায়েলের বর্তমান সীমানা থেকেও অনেক বড় একটি ভৌগোলিক এলাকা। পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া ও বেলারুশ। রাশিয়ার সাথে যৌথ মহড়ায় ইউরোপীয় ইউনিয়ন ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে জাপদ 2025 মহড়ার সময় রুশ পরমাণু সক্ষম অরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করা হবে। সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশ রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং অর্থনৈতিক ও সামরিকভাবে দেশটির উপর নির্ভরশীল। 2022 সালে ইউক্রেনের রুশ আগ্রাসনের সময় মস্কোকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে বেলারুশ। কিয়েভ, পোল্যান্ড সহ বাল্টিক দেশগুলো বারবার বেলারুশের সামরিক কর্মকাণ্ডের ব্যাপারে উদ্বেগ জানালেও রাশিয়া বলছে বছরের শেষ নাগাদ অরেসনিক মোতায়েন করবে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী জানান, অবশ্যই আমরা আমাদের রুশ সহকর্মীদের সাথে মিলে এ ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করব। গত বছরের শেষের দিকে ইউক্রেনের দিনিপ্র শহরকে অরেসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার স্থান হিসাবে বেছে নেয় রাশিয়া, তবে এই সময় পারমাণবিক ওয়ারহেড ছাড়াই পরীক্ষা চালানো হয়। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা আমাদের পশ্চিম এবং উত্তর সীমান্তের পরিস্থিতি দেখতে পাচ্ছি, বসে থেকে সেখানকার সামরিকীকরণ এবং সামরিক কার্যকলাপ দেখতে পারি না। শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম রকেট ফোর্স গঠন করল পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রকালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফোর্সে শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশের সামরিক সক্ষমতা আরও বাড়াতে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শরীফ বলেন, আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম। এই ফোর্স গঠনকে দেশের সামরিক শক্তি বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলেও উল্লেখ করেন। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে চার্টার অফ স্টেবিলিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান, যা তার মতে কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং জাতীয় স্বার্থ ভিত্তিক একটি কাঠামো। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার বক্তৃতায় ভারতের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে নয়াদিল্লি বিনা প্রচারণায় পাকিস্তানে হামলা চালায়, আর তারই জবাবে ভারতকে ঐতিহাসিক শিক্ষা দেওয়ার জন্য তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ, মির্জা বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির বাবার এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নভিদ আশরাফের প্রশংসা করেন। শেহবাজ বলেন, মাত্র 4 দিনেই ভারতের গর্ব ধূলিসাৎ হয়ে গেছে। পাকিস্তানের সেনাদের বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, যারা জীবন বাজি রাখতে প্রস্তুত এমন জাতিকে কখনো কেউ পরাজিত করতে পারে না। তিনি তুরস্ক, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও আজারবাইজান সহ মিত্র দেশগুলোর প্রতি সংঘাতকালে কূটনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।